পেনশনের টাকা পেতে রাজধানীর ব্যানবেজ ভবনে দিনের পর দিন ধর্ণা দিচ্ছেন শিক্ষক ও তাদের পরিবার। বড় রকমের থোক বরাদ্দ ছাড়া সমাধান সম্ভব নয় বলছে কর্তৃপক্ষ। নানা জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে রাজুক ফ্লাইওভার, বাস্তবায়ন নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। বেঁধে দেওয়ার সময়ে কয়েক দফায় শেষ হলেও ট্যানারি কারখানা ভবন নির্মাণে গতি নেই সাফারের চামড়া শিল্পনগরীতে। সহজ শর্তে ঋণ না দিলে স্থানান্তর অসম্ভব বলছে মালিকপক্ষ। ভারতীয় গরু আসা বন্ধ থাকায় পশুশূন্য বেনাপোল সীমান্তের পুটখালি হাট। স্থানীয় বাজারে দাম বাড়ছে অস্বাভাবিক হারে, দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। এবং বর্ষায় সরবরাহ নেই বাজারে, কাঁচা মরিচের ঝাঁঝে যোগ হয়েছে সবজিও, ক্রেতাদের নাভিশ্বাস। সময় সংবাদের সঙ্গে আছে আমি পারমিতা হিম। বাংলাদেশের দুর্নীতি নিয়ে উদ্বেগের পাশাপাশি বেড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সরকার প্রধানের প্রতি জনসমর্থন। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর একটি জনমত জরিপে উঠে এসেছে এই চিত্র। গত 23 মে থেকে 10 জুন পর্যন্ত 18 বছরের বেশি বয়সী 2550 জন নারী পুরুষের উপর এই জরিপ চালায় সংস্থাটি। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা সরকারের থেকেও 1% বেশি। সরকারের জনপ্রিয়তা যেখানে 66%, সেখানে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা 67% বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জরিপে অংশ নেওয়া 62% মানুষ মনে করেন দেশ সঠিক পথেই এগুচ্ছে। এই সংখ্যা 2014 সালের সেপ্টেম্বরে IRI এর আগের জরিপের চেয়ে 6% বেশি। জরিপে অংশ নেওয়া 72% মনে করেন দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ইতিবাচক, আর অংশগ্রহণকারী 62% জননিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক এবং 64% রাজনৈতিক অবস্থা স্থিতিশীল বলে মত দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচন অবিলম্বে হওয়ার পক্ষে আগের জরিপের চেয়ে 3% বেশি, অর্থাৎ 43% অংশগ্রহণকারী মত দিয়েছেন বলে IRI দাবি করেছে। শিক্ষার আলো ছড়িয়ে জীবনের বড় একটা সময় পার করেছেন যেসব শিক্ষক, অবসর সময়ে এখন তাদের বেশিরভাগেরই দিন কাটছে নিদারুণ কষ্টে। সারা জীবনের একমাত্র আর্থিক অবলম্বন পেনশনের টাকা পেতে দিনের পর দিন ধর্ণা দিতে হয় ব্যানবেজ ভবনে। নানা জটিলতা কাটিয়ে সৌভাগ্যবান 2-1 শেষমেশ টাকা পেলেও অনেকের কপালে জীবদ্দশায় জোটে না অবসর ভাতা। শিক্ষা সচিব জানালেন, পর্যাপ্ত বরাদ্দ না থাকার কারণেই এই সংকট। তবে শিগগিরই এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দিলেন তিনি। পেনশন নিয়ে সাদিয়া আফরিনের 2 পর্বের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। বছরখানেক আগে একমাত্র ছেলে আর কিছুদিন আগে স্বামী হারানো হাসিনা আক্তারের এখন প্রতিদিন কাটে এই স্মৃতিগুলো নিয়ে। স্বামী কাঞ্চন হোসেন ছিলেন রাজধানীর বেসরকারি একটি স্কুলের সিনিয়র শিক্ষক। সীমিত আয়ে কোনো রকমে সংসার চালানো মানুষটা মৃত্যুকালে রেখে যেতে পারেননি কিছুই, কেবল ওই পেনশনের টাকা ছাড়া। কিন্তু মৃত স্বামীর সেই প্রাপ্যটুকু পেতেই বিড়ম্বনার যেন শেষ নেই হাসিনা আক্তারের। মন্ত্রীদের কাছে গেছি, সবার কাছে গেছি, কিন্তু টাকা এখনো পাইনি। 2 মেয়ে নিয়ে আসি, বেঁচে আছি। একই হাল অবসরে যাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগ শিক্ষক পরিবারের। অবসরে যাওয়ার পর এই ভাতার জন্য দিন গুনে গুনে নানা রোগে শোকে ভুগে পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেকে। আর যারা বেঁচে আছেন তাদের অবস্থা আরো করুণ। নেই কোনো সুসংবাদ, তারপরও ভেজা চোখে এই অস্থির পায়চারি। কুশল জানতে চাইলে একটু ক্ষোভ নিয়েই জানালেন নিজেদের দুরবস্থার কথা। তারা আমাকে বলে এখন হবে না, আরো কিছুদিন সময় লাগবে। কি সময় লাগবে, কতদিন লাগবে, এটা আমাকে কিছু বলে না। যাহারা জাতির মেরুদণ্ড, তাদের মেরুদণ্ড এখন বাঁকা হয়ে যাচ্ছে, তারা চলার কোনো সুবিধা আর পাবে না। বাবার ক্যান্সারের টাকার জোগাড় করা বা ফ্যামিলিতে এখন ইনকামিং সোর্স নেই, আসলে ওনারা বিভিন্ন রকম অজুহাত দেখায়। এদিকে এই অবস্থার কথা স্বীকার করে বড় রকমের থোক বরাদ্দ ছাড়া এর সমাধান সম্ভব নয় বলে জানান কর্তৃপক্ষ। জমা দেওয়ার দিন থেকে আপনার প্রাপ্তির সময় পর্যন্ত মিনিমাম 4 বছর সময় লাগবে। সুতরাং এর মধ্যে আপনাদের খোঁজখবর নেওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো বড় ধরনের কোনো থোক বরাদ্দ ছাড়া এই সমস্যার সমাধান করা কোনো অবস্থাতেই সম্ভব না। আমাদের যে টাকা আছে এর যদি আরো 1.5 গুণ বেশি টাকা থাকতো, আরো এর সাথে ইন এডিশন,
তাহলে আমরা সঠিক সময় দিতে পারতাম। বোর্ডের তথ্য অনুযায়ী প্রতি মাসে আবেদন জমা পড়ে প্রায় 1000 শিক্ষকের। শিক্ষকদের বেতন থেকে আসে প্রায় 17 কোটি টাকা, বাড়তি প্রয়োজন পড়ে 56 কোটি টাকা, আর প্রতি মাসেই ঘাটতি রয়ে যায় 39 কোটি টাকার। বোর্ড সংশ্লিষ্টরা এই সমস্যার কথা মন্ত্রণালয়কে বারবার জানিয়েও কোনো সুফল পাচ্ছেন না বলেও জানালেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। এলবার্ট হল থেকে কফি হাউস, দীর্ঘ সময়ে বদলেছে অনেক কিছুই, কিন্তু বদলায়নি আড্ডার পরিবেশ। টেবিল আছে মান্নাদের গানের 7টি পেয়ালাও আজ আছে অন্যদের হাতে। কোথায় হারিয়ে গেল সোনালি দিকে অনেক আন্দোলন সংগ্রামের সূতিকাগার কলকাতার কফি হাউস নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষ অংশে, দেখার আমন্ত্রণ রইল। নানা জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় রাজুক ফ্লাইওভার। 13.32 কিলোমিটার দীর্ঘ রাজুকের এই ফ্লাইওভারটি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ পিপিপির মাধ্যমে বাস্তবায়নের কথা রয়েছে। যদিও প্রকল্পটি বাস্তবসম্মত নয় দাবি করে এর বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের। তবে সব জটিলতা কাটিয়ে শিগগিরই এর দরপত্র আহ্বান করা হবে বলে জানান রাজুক চেয়ারম্যান। রাশেদ লিমনের রিপোর্ট। যানজটে নাকাল নগরবাসীকে খানিকটা স্বস্তি দিতেই 2010 সালে একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে প্রকল্পটি। রাজধানীর শান্তিনগর থেকে রাজুকের ঝিলমিল প্রকল্প পর্যন্ত নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্লাইওভার। বর্ধিত অংশ একদিকে যুক্ত থাকবে এলজিডি ফ্লাইওভার, অপরদিকে ঢাকা মাওয়া মহাসড়ক। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 2500 কোটি টাকা। মোট দৈর্ঘ্য 13.32 কিলোমিটার। 5টি আপ র্যাম্প ও 5টি ডাউন র্যাম্পের মাধ্যমে থাকবে ওঠানামার ব্যবস্থা। রয়েছে 3টি টোল প্লাজা। তবে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হবে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর উপরে ঝুলন্ত ব্রিজ। কর্ণফুলী গার্ডেন সিটি, ওখানে ওর একটু সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর মোড়, তারপরে পল্টন, 0 পয়েন্ট, তারপরে নয়াবাজার মোড় হয়ে একদিকে আমাদের রায়সাহেব বাজার পর্যন্ত যাবে, আর একদিকে হলো বুড়িগঙ্গা ব্রিজ হয়ে কদমতলী মোড়, তারপরে ঝিলমিল পয়েন্ট হয়ে একদম আপনার ঢাকা মাওয়া রোড পর্যন্ত চলে যাবে। প্রকল্পটি এসটিপির বাইরে হওয়ায় তা বাস্তবায়ন অসম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাছাড়া আরো কয়েকটি প্রকল্প এর জন্য প্রতিবন্ধকতা হতে পারে বলেও মনে করেন তারা। সে এমআরটি আর বিআরটি লাইন দুটাই এই শান্তিনগর রাজুকের ফ্লাইওভারের সাথে আপনার কনফ্লিক্ট হচ্ছে। অথরিটি যেগুলো আছে কারোর সাথে এদের সমন্বয় নেই বা যোগাযোগ তেমন নেই। তো সে অবস্থার মধ্যে আপনি কেমনে করে আশা করেন যে এটা সুন্দরভাবে মসৃণভাবে হবে। তবে সব জটিলতা কাটিয়ে ডিসেম্বর নাগাদ দৃশ্যত কাজ শুরু হবে বলে জানান রাজুক চেয়ারম্যান। এই কনফ্লিক্টগুলি আমরা এখন লাস্ট স্টেজে আছি। রাজুকের কনসালটেন্ট এবং আমরা যে পিপিপি সেলকে যে দিয়েছি, পিপিপি সেলের কনসালটেন্ট, তারা মিলে আমরা একটা সমন্বিত সলিউশন বের করব। এটা সিদ্ধান্ত হয়ে গেলে আমরা আশা করি যে 2 মাসের মধ্যে টেন্ডারে যেতে পারবো। কাজ শুরুর 2 বছরের মাঝে পুরো প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। পিপিপির মাধ্যমে বাস্তবায়ন করলেও এ ধরনের একটি প্রকল্প হাতে নেওয়া রাজুকের জন্য নিঃসন্দেহে একটি দূরদর্শী সিদ্ধান্ত, যা সঠিকভাবে বাস্তবায়ন করলে একদিকে রাজধানী ঢাকার যানজট নিরসনে কাজ করবে, অন্যদিকে এর মাধ্যমে প্রত্যক্ষ সুবিধা ভোগ করবে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, 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 বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। বেঁধে দেওয়ার সময় কয়েক দফায় শেষ হলেও ট্যানারি কারখানা ভবন নির্মাণে গতি আসেনি সাভারের চামড়া শিল্প নগরীতে। প্রকল্প এলাকায় এখনও খালি পড়ে আছে অনেক প্লট। মাত্র কয়েকটি ট্যানারি প্রাথমিকভাবে শেষ করেছে একতলা ভবন নির্মাণ।
যদিও মালিকপক্ষ বলছে দ্রুত সিইটিপি প্রস্তুত বা সহজ শর্তে ঋণ না দেয়া হলে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর অসম্ভব। জুবাইর ফয়সালের রিপোর্ট। হাজারীবাগ থেকে সব ট্যানারি সরিয়ে নিতে সরকারের দেয়া বর্তমান সময়সীমা শেষ হয়েছে চলতি বছরের 30 জুন। 2 মাস পার হয়ে গেলেও তেমন কোনো অগ্রগতি হয়নি সাভারের শিল্পনগরীতে। কয়েকটি ট্যানারির নামমাত্র কাজ শুরু করলেও তা সীমাবদ্ধ শুধুমাত্র সীমানা দেয়াল তৈরির মধ্যে। প্রকল্প ঘুরে দেখা যায় 155টি ট্যানারির মধ্যে মূল কারখানা ভবন তৈরি হয়েছে মাত্র 35টির। কমপক্ষে 2 তলা ভবন নির্মাণ করতে পেরেছে মাত্র 9টি ট্যানারি। তবে কি শুধুই প্লটের মালিকানা রক্ষার উদ্দেশ্যে কাজে হাত দিয়েছেন ট্যানারি মালিকরা? এমন প্রশ্নে কিছুটা কৌশলী উত্তর তাদের। নিজেদের সীমাবদ্ধতাকে অস্বীকার না করলেও প্রকল্পটি চালু না হওয়ায় সরকারেরও দায় রয়েছে বলে মনে করছেন তারা। যদিও কাজের অগ্রগতি আশা অনুরূপ হয় নাই, তবে সরকার তারও পিছনে চলে গেছে। সরকারের যেটা ওই সিটিবি যেটা মেইন জিনিস আমাদের অর্ধেকও হয়নি সেটা। 3 ফিট থেকে 4 ফিট নিচে গেলে পানি এসে যায়, যার কারণে আমাদের কাজের একটু দীর্ঘদিন। গভর্নমেন্টের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না এই ক্ষেত্রে অ্যাটলিস্ট, কারণ এটা আমরা না লোন নিতে পারছি এটার এগেনস্টে, না এটার মধ্যে মানে কোনো কিছু সরকারিভাবে কোনো সহযোগিতা করা হচ্ছে। তবে ট্যানারি স্থানান্তর না হয় মালিকপক্ষেরও কিছুটা গাফিলতি ছিল বলে জানিয়েছেন সরকারের নদী দূষণ ও দখল রোধ কমিটির আহ্বায়ক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। মালিকপক্ষের একটু অস্বীকৃতিও কিছুটা ছিল, একটু বলতে গেলে মৌন অস্বীকৃতি। তবে তারা পরবর্তীতে বিষয়টা উপলব্ধি করতে পেরেছে। হাজারীবাগে আমরা গিয়ে একটা নির্দিষ্ট টাইম আমরা করে দেব, যে এর টাইমের পরে আর কেউ এখানে থাকতে পারবে। 2003 সালে অনুমোদনের পর নানা জটিলতায় দফায় দফায় মেয়াদ বেড়েছে প্রকল্পটির, সমান্তরালে বেড়েছে নির্মাণ ব্যয়ও। এই অবস্থায় শিগগিরই শিল্পনগরী চালু না হলে আন্তর্জাতিক বাজারে দেশের চামড়া শিল্পের গ্রহণযোগ্যতা হারানোর আশঙ্কা থেকেই যাচ্ছে। হাজারীবাগ থেকে হরিণধরা যাচ্ছে যাবে করেই পার হয়েছে 1 যুগেরও বেশি সময়, কিন্তু এখনো আলোর মুখ দেখেনি চামড়া শিল্পনগরী প্রকল্পটি। একদিকে সরকার যেমন পারেনি ঠিক সময়ে সিইটিপি তৈরি করে দিতে, অন্যদিকে মালিকপক্ষ নিয়েছে ধীরে চলনীতি। তাই আপাত দৃষ্টিতে ট্যানারির দূষণ থেকে খুব সহজেই মুক্তি মিলছে না রাজধানীর কয়েক লাখ মানুষের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, হেমায়তপুর, ঢাকা। সীমান্ত পথে গত 6 মাস ধরে আসা বন্ধ রয়েছে ভারতীয় গরু, যে কারণে খা করছে বেনাপোল সীমান্তের অন্যতম বড় পুটখালি গরুর হাট। এ অবস্থার উন্নতির কোনো লক্ষণ নেই। এ কারণে স্থানীয় বাজারগুলোতেও অস্বাভাবিকভাবে বেড়ে গেছে পশুর দাম। আর এই অবস্থায় জেলার ব্যবসায়ী নেতারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 6 মাস আগেও ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে প্রতিদিন 2 থেকে 3 হাজার গরু আসতো। এতে সীমান্ত সংলগ্ন করিডোরগুলো থাকতো জমজমাট। কিন্তু বছরের শুরুতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গরু পারাপারে কঠোর হবার নির্দেশ দেয় 1 মার্চ থেকে ভারতীয় গরু আসা একেবারে বন্ধ হয়ে গেছে। এর ফলে ব্যবসার সঙ্গে জড়িতরা একরকম কর্মহীন হয়ে পড়েছেন। আমাদের গ্রামে প্রায় 4 থেকে 5 হাজার লোক গরু ব্যবসায়ী, যারা পরিবারকে অনেক দুরবস্থা দেখা যাচ্ছে। যখন গরু আসতো 1-2 হাজার প্রতিদিন 3 হাজার, তখন আমরা কাজকর্ম করতাম, সুবিধাভাবে চলতো আমাদের। এখন গরু আসে না, আমরা বেকার। সামনে কোরবানি, এই অবস্থায়ও গরু আমদানি না বাড়ায় লাগামহীনভাবে বাড়ছে গরুর দাম। ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে এবারে গরুর দাম গতবারের দ্বিগুণ হয়ে যাবে। কোনো গরুই নেই, দিন ওই 2-5টা আসছে হয়তো বা দুর্ভাগ্যক্রমে, আর তার দাম তো কেনা অসম্ভব। আমাদের ব্যবসায়ী আমাদের লাভ লস, এখন দাম দিয়ে কিনছি, দাম দিয়ে বেচছি, তারপরেও ব্যবসা ভালো নেই। বর্ডার থেকে যদি অতিরিক্ত গরু আসতো আগের মতো, তাহলে দাম কম থাকতো, মানুষ কিনতে পারতো। এদিকে গরুর দাম বাড়তে থাকায় কোরবানি দেয়া নিয়ে শঙ্কার মধ্যে আছেন সাধারণ মানুষ। গতবার যে গরুর দাম ছিল 30,000 টাকা, এখন সেই গরুর দাম হয়েছে 60,000 টাকা। এত চড়া দামের বাজারে গরু কিনে কিভাবে আমরা এই মধ্যবিত্ত লোকে আমরা কোরবানি করব? এই অবস্থায় সংকট উত্তরণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমাদের সরকার যদি ভারতীয় সরকারের সাথে অবিলম্বে কথা বলে ভারত থেকে কিছু গরু আমদানি করতে পারে, তাহলে আমাদের এই সংকট কেটে যাবে। জেলার পুটখালি ও অগ্রভুলটে করিডোর দিয়ে ভারত থেকে গরু আমদানি হয়। সময় সংবাদ, যশোর। ইহরামের কাপড় পরিহিত মুসল্লিদের মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। সকাল থেকেই আশকোনা হজ ক্যাম্পের ভেতর বাহিরে দেখা গেছে মানুষের মিলন মেলা। পবিত্র কাবা ঘরের পথের যাত্রীদের বিদায় জানাতে সমবেত হয়েছেন আত্মীয় স্বজনরাও।
আশকোনা হজ ক্যাম্প থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত 2384 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 58,289 জন হজ যাত্রী নিয়ে 161 ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। এছাড়া আজকে নির্ধারিত 7টি ফ্লাইটের মধ্যে এ পর্যন্ত 3টি ফ্লাইট বাংলাদেশ ত্যাগ করেছে। এদিকে ফ্লাইটের তারিখ বারবার পরিবর্তন করা এবং কিছু ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন সৌদি গমনেচ্ছু কিছু হজ যাত্রী। হজে যাওয়ার জন্য খুবই আনন্দ লাগতেছে এবং আল্লাহর ঘর তোয়াব করার জন্য যাচ্ছি। টিকিট ক্যান্সেল করছে বলে এটা বলছে, কিন্তু এটা 9 তারিখে ডেট দিতে এখন শিওর না, কিন্তু যেতে পারবো কিনা তাও তো নিশ্চিত নাই। দুইজনকে বললো পুলিশ ভেরিফিকেশন আসে নাই, এই কথা বলি আজকে 6-7 দিন আমাদের এজেন্ডার এবং আমাদের মোয়াল্লেমের কোনো লোকে কোনো যোগাযোগ নাই। হাজি হাফেজ ট্রাভেলস এনার সঙ্গে আমার ধরেন যে কয়েকটা হাজি নিয়ে আমি ওনার সঙ্গে যোগাযোগ করি এবং টাকা পয়সা সব জমা দেওয়া হয়েছে। পাসপোর্ট নাম্বার আর ছবিটা চেঞ্জ করে উনি আর একজনের কাছে ধরেন যে আপনি বিক্রি করে দিছে। সময় সংবাদে আরো থাকছে। ভারী বর্ষণে রেলপথ নাজুক, বন্ধ কুড়িগ্রাম রমনা বাজার রুটে ট্রেন চলাচল, চরম দুর্ভোগে 4 উপজেলার মানুষ। এবং ব্রিটেনে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ওপর নতুন ইমিগ্রেশন আইনে নেমে আসতে যাচ্ছে খড়গ, অতিরিক্ত সময় কাজ করলেই থাকবে কারাদণ্ডাদেশ। মাত্র কয়েকদিনের ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারে কেজিতে প্রায় 100 টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। একই সঙ্গে অন্যান্য সবজির দরও বেড়েছে আগের তুলনায়। কারণ হিসেবে কয়েকদিনের টানা বৃষ্টিকেই দায়ী করছেন বিক্রেতারা। পাশাপাশি বেড়েছে সব ধরনের মাছের দামও। তবে অপরিবর্তিত আছে মাংসের বাজার। রিপোর্ট করেছেন ইমতিয়াজ আহমেদ। হরেক রকম তরকারি তার হরেক রকম নাম, হঠাৎ করে হাট বাজারে বাড়লো তাদের দাম। একটুখানি দাম বাড়াতে গর্ব করে আলু, করলা বলে আমার দামে যাই শুকায়ে তালু, বেগুন বলে আগুন লাগে আমার চড়া দামে, লাল টমেটোর দামটা শুনে সব ক্রেতাই ঘামে, পেঁয়াজ বলে আমার মতো দাম বাড়েনি কারো, গিন্নিরা কয় রান্নাঘরে বাসছে 12.5। ছন্দে ছন্দে এভাবেই কাঁচা বাজারের চিত্র তুলে ধরছিলেন একজন ক্রেতা। কেননা 70 টাকার নিচে কোনো সবজি মিলছে না রাজধানীর কাঁচা বাজারে। গেল কয়েকদিনের টানা বর্ষণে বাজারেই আগুন বলে জানিয়েছেন বিক্রেতারা। ভেন্ডি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকা, করলা বিক্রি হচ্ছে 60 টাকা, উস্তা হলো 80 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300-350 টাকা কেজি। যে মাল আসে তার চেয়ে বেশি কিনাদারি, কারণ এই জন্য আর কি মালের দাম বেশি। 60-70 টাকার নিচে কোনো কাঁচা বাজার নাই। মাছ বাজারে অ্যাকুরিয়ামের মধ্যে সাঁতার কাটছে রুই কাতল। এর মধ্য থেকে জীবন্ত মাছ কিনে নিচ্ছেন ক্রেতারা। ফরমালিন মুক্ত আর কোনো প্রকার কেমিক্যাল না থাকার শতভাগ নিশ্চয়তা থাকায় ক্রেতারা একটু বেশি দাম হলেও আগ্রহ নিয়ে কিনছেন এইসব তাজা মাছ। মানুষের একটু সুবিধা কি এখানে যেটা পাইতেছে কালার সুন্দর, তার জন্য মানুষ নিতে পারতেছে। এটা দেখে ভালো লাগে, দাম বেশি হলেও এটা কেনার প্রতি আগ্রহ বেশি জাগে। তবে এ সপ্তাহে প্রায় সব ধরনের মাছই কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বিক্রেতারা তো বলছে যে যা আমরা কিনি সেই হিসাবে বিক্রি করি, যখন কম পাই তখন কম, যখন বেশি পাই তখন বেশি। 10-20টা 30টা বেশি, কারণ বৃষ্টির জন্য, বন্যা তো পানির জন্য মাছ অনেক সমস্যা। একটা মাছ কিনলাম, এটা গত শুক্রবার 300 টাকার মধ্যে কিনি, 350 টাকার মধ্যে কিনছি, আজকে 400 টাকা কিনলাম। এদিকে খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 600 টাকা, গরু 380 আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 155 টাকা কেজি দরে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটের শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে আগামী 2 সপ্তাহের মধ্যে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সকালে সময় সংবাদকে ফোনে এ তথ্য জানিয়েছেন তিনি। আসামি কামরুলকে ফিরিয়ে আনার অনুমতি দিয়েছে সৌদি আদালত। গত 8 জুলাই সকালে সিলেট শহরতলি কুমারগাঁওয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে। এ সময় নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে মরদেহ গুম করার সময় স্থানীয় লোকজন হাতে নাতে আটক করেন সিলেট সদর উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা মুহিত আলমকে। এ ঘটনায় মুহিত, তার ভাই কামরুল ইসলাম, আলী হায়দার ও স্থানীয় চৌকিদার ময়না মিয়াকে আসামি করা হয়। হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছিতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর সৃষ্টি হয়েছে তোলপাড়। পুলিশ জানায়, গত 26শে আগস্ট বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শহরের রাজনগর এলাকায় ওই ছাত্রীর পথ রোধ করে একই এলাকার রুহুল। এ সময় স্থানীয়দের সামনে তাকে মারধর করা হয়। পরে মোবাইলে সেই ছবি ধারণ করে ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে দেয় ছেলেটি। এরপরই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর থেকেই রুহুল ও তার পরিবার পলাতক রয়েছে।
রাজবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে কামাল ও ওমর নামে তালিকাভুক্ত 2 চরমপন্থী নেতা নিহত হয়েছেন। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। গতরাতে পাংশা উপজেলার বিলনিহারি এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের 5 সদস্য আহত হন। পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ালনন্দ এলাকা থেকে ওমর ও কামালকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের নিয়ে গতকাল রাতে বিলনিহারি এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থী দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে বাকিরা পালিয়ে গেলেও ওমর ও কামাল গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে 2টি ওয়াটার শুটার গান, একটি একনলা বন্দুক ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এদিকে নিহতদের বিরুদ্ধে পাংশা থানায় ডাকাতি ও হত্যা সহ মোট 5টি মামলা রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি সাবেক ক্যাপ্টেন আব্দুল মাজেদের ঘরবাড়ি সহ সম্পত্তি আদালতের নির্দেশে বাজেয়াপ্তের পর দখলে নিয়েছে ভোলার জেলা প্রশাসন। দীর্ঘ 40 বছর পর আত্মস্বীকৃত এ খুনির সম্পত্তি দখলে নেয় সন্তোষ প্রকাশ করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে বাজেয়াপ্ত সম্পত্তি মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে বরাদ্দের দাবি মুক্তিযোদ্ধা সংসদের। তবে আইনি প্রক্রিয়ার সম্পত্তি ব্যবহারের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1975 সালের 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বর রোডের বাড়িতে কিছু বিপদগামী সেনার হাতে শহীদ হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শিশুপুত্র রাসেল সহ পরিবারের 21 জন। ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডের দীর্ঘ 21 বছর পর 1996 সালে 27 জনকে আসামি করে মামলা করা হয়। এরপর 2001 সালের 30 এপ্রিল উচ্চ আদালত 12 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি সাবেক ক্যাপ্টেন আব্দুল মাজেদ বিদেশে পলাতক থাকায় তার সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত। এই নির্দেশের প্রেক্ষিতে চলতি বছরের 18 আগস্ট ভোলার বোরহানুদ্দিনের কুতুবা, বাটামারা ও কোড়ালিয়া মৌজার বাড়িঘর সহ 13 একর 16% জমি বাজেয়াপ্ত করা হয়। এরপরই স্থানীয় প্রশাসন দখলে নেয় সেই সম্পত্তি। ক্যাপ্টেন মাজেদের যে সকল স্থাবর সম্পত্তি তার মধ্যে কৃষি জমিতে এবং পৌরসভার জমিতে সাইনবোর্ড টানানো হয়েছে, যাতে করে সেখানে কোনো জনসাধারণ অযাচিতভাবে সেটি আবার দখলে যেতে না পারে। এদিকে দ্রুত মাজেদকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ওনারে সাজা দিছে সরকার তাহে করব। মাজেদ সাহেব বঙ্গবন্ধুর হত্যাকারী, তার বিচারক। পৃথিবীর যেই দেশে থাকুক তাকে এই বাংলার মাটিতে এনে তার বিচারের রায় কার্যকর করা হোক। অন্যদিকে বাজেয়াপ্তকৃত জমিতে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের দাবি জানিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ। প্রশাসনের কাছে অনুরোধ জানাবো এই জমিটা যেন মুক্তিযোদ্ধাদের বাড়ি 5তলা ভবন নির্মাণের কথা আছে, সেহেতু সেই জমিটা দেওয়ার জন্য আমি সমিতির অনুরোধ জানাবো। তবে জেলা প্রশাসন বলছে আদালতের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এগুলো কিভাবে সরকারের কাজে লাগানো যায়, আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে এই জমিসমূহের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি। বঙ্গবন্ধু হত্যা মামলায় 5 জনের ফাঁসি কার্যকর হয়েছে, আর আব্দুল মাজেদ সহ পলাতক 6 জনকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে সরকার। সময় সংবাদ, ভোলা। নতুন ইমিগ্রেশন আইনে ব্রিটেনে খড়গ নেমে আসতে যাচ্ছে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ওপর। এই বছরের শেষের দিকেই এই বিলটি পার্লামেন্টে তোলা হচ্ছে। প্রস্তাবিত এই আইনে বিদেশি শিক্ষার্থীরা অনুমোদিত সময়ের অতিরিক্ত কাজ করলেই 6 মাসের কারাদণ্ডাদেশের আওতায় আসবে। সাজা শেষে তাদের যার যার দেশে পাঠিয়ে দেওয়ারও বিধান থাকছে। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। কনজারভেটিভ পার্টি এককভাবে ক্ষমতায় আসার পর ইমিগ্রেশন নীতিমালায় একের পর এক কঠোর পরিবর্তন আনছে। অবৈধ অভিবাসীদের পাশাপাশি এসব কঠোর আইনের শিকার হতে যাচ্ছে ব্রিটেনে পড়তে আসা বাংলাদেশি সহ হাজার হাজার ইউরোপীয় শিক্ষার্থী। ব্রিটেনের প্রচলিত আইন অনুযায়ী কোনো বিদেশি শিক্ষার্থী সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারে। এর অতিরিক্ত সময় কাজ করার জন্য জেল জরিমানার বিধানও থাকবে নতুন আইনে। ফর এক্সাম্পল, স্টুডেন্টদের সবচেয়ে বেশি ওয়ার্ক রাইট হচ্ছে 20 ঘন্টা। এর বাইরে যদি কেউ কাজ
করে, কারো কারো 10 ঘন্টা, যে লিমিটে থাকবে তার বাইরে যদি কেউ কাজ করে থাকে তারাও কিন্তু এই আইনের দ্বারা এফেক্টেড। সো তাদেরও কিন্তু 6 মাসের জেল হতে পারে, আনলিমিটেড ফাইন হতে পারে, এবং তাদেরও কিন্তু ওয়েজে যদি এক্সট্রা কাজ করে থাকে সেই ওয়েজেসগুলো কিন্তু বাজেয়াপ্ত হতে পারে। প্রস্তাবিত এই আইন চালু হলে শিক্ষার্থীদের চাকরি প্রদানের ক্ষেত্রে অনিয়া সৃষ্টি হবে রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের। বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীরা সাধারণত পড়ালেখার পাশাপাশি খণ্ডকালীন চাকরির মাধ্যমে কিছুটা অর্থ উপার্জন করতে পারলেও সেটিও সংকুচিত হয়ে যাবে। অর্থ অভাবে পড়ালেখা শেষ না করে অনেককে ফিরে যেতে হতে পারে নিজ দেশে। এখানে টাকা আর্ন করে এখানে স্পেন্ড করে আমি আমার কোর্সটা কমপ্লিট করার ইন্টেনশন আমার এটা, কিন্তু সেই সুযোগটা এরা রাখতে দিচ্ছে না কোনোভাবেই। বিদেশি শিক্ষার্থীদের শুধুমাত্র অতিরিক্ত সময় কাজ করার কারণে জেল জরিমানার প্রস্তাবিত এই আইনে শিক্ষার্থীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। স্টুডেন্টরা একদিকে পড়াশোনার চাপে অনেক বেশি শঙ্কিত, এখন আবার নতুন নিয়মের যে জেল বা যে তাদেরকে ডিটেইন করা হবে বা দেশে পাঠিয়ে দেওয়া হবে, তারা অনেক বেশি শঙ্কিত। অতিরিক্ত কাজ করার অভিযোগে কোনো বিদেশি শিক্ষার্থীর জেল হলে তাকে অবৈধ অভিবাসীদের মতো দেশে পাঠিয়ে দেওয়ারও বিধান থাকতে পারে নতুন এই আইনে। জেলে গেলে অবশ্যই তার পড়ালেখার শেষ সুযোগটা থাকবে না, কারণ সে ইমিগ্রেশন যে অ্যাক্ট যেটা বা আইন সেটা সে ভঙ্গ করেছে। আর সেকেন্ডলি হচ্ছে সবচেয়ে যেটা প্রবাবল যেটা আমরা মানে এক্সপেরিয়েন্স থেকে যেটা দেখে আসছি সেটা হচ্ছে তাকে দেশে পাঠানো হবে। ব্রিটেনে বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকাংশই রেস্টুরেন্ট কিংবা সুপার স্টোরগুলোতে খণ্ডকালীন চাকরি করে থাকে। এ থেকে উপার্জিত অর্থে টিউশন ফি সহ অন্যান্য খরচ মেটায় ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থীদের সিংহভাগ। দিন দিন ব্রিটেনের ইমিগ্রেশন নীতিমালা কঠোর হওয়ার কারণে উচ্চশিক্ষার্থে বিদেশি শিক্ষার্থীদের ব্রিটেনে আসার হার একেবারে নেমে আসতে পারে শূন্যের কোঠায়। আর যারা বর্তমানে ব্রিটেনে অধ্যয়নরত রয়েছেন তারাও পড়তে যাচ্ছেন মহাসংকটে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ডুবে গেছে সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। কৃষি বিভাগ জানায়, গত কয়েকদিনের টানা বর্ষণে সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও তাহিরপুর সহ 11টি উপজেলার ঘরবাড়ি ও ফসলি জমি পানিতে প্লাবিত হয়েছে। এতে জেলার 840 হেক্টর আমন ধানের বীজতলা সহ 16,1625 হেক্টর ফসলি জমি বন্যার পানিতে ডুবে আছে। এদিকে বন্যায় ফসল নষ্ট হওয়ায় চরম হতাশার মধ্যে রয়েছেন কৃষকরা। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলার কৃষি কর্মকর্তা। পানি যে অবস্থা বাড়াতে আমাদের এলাকার সব ফসল নষ্ট হয়ে গেছে। এই বছর আবার দ্বিতীয়বার পানি আইছে, এই পানিতে আমরা ধান আবার ডুবাইছে। এখন আমরা জ্বালা নাই, আলি নাই, আমরা কিভাবে চলতাম? আমরা চলার কোনো উপায় নাই। তখন তো ফুলা পান আমরা খামনে বাঁচাই, আর খামনে আমরা চলি, চলবার মতো কোনো পথ নাই। বন্যার পরে যাতে কৃষকগণ তাদের এরকম আমনের যে আবারটা আছে এটা পুষিয়ে নেওয়ার জন্য তারা নামি জাতের যে আমাদের যে কিছু ভ্যারাইটি আছে বা স্থানীয় জাতের কিছু ধান আছে এগুলো যদি তারা আবাদ করে তাহলে তারা ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। এদিকে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অবনতি হয়েছে গাইবান্ধার বন্যা পরিস্থিতির। গত 24 ঘন্টায় পানি বৃদ্ধি পেয়ে ঘাঘট ও ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে জেলার 7টি উপজেলার 62টি ইউনিয়নের 353 গ্রামের প্রায় 2.5 লাখ পরিবার। তলিয়ে গেছে প্রায় 40,000 হেক্টর আমন ক্ষেত। পানিতে ভেসে গেছে প্রায় 1500 পুকুরের মাছ। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 300 কোটি টাকা। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ঘর তো বন্যা, পানি 1 হাঁটুর উপরে। মনে করো যে ঘরে থাকা তো সমস্যা, এখন আমরা বাইরের রাস্তার উপর, রবদাবাদের উপর জীবনযাত্রা করতেছি। বন্যা আমরা ঘরের মধ্যে ঢুকিয়ে আছি, বন্যাতে আমরা রাস্তায় লাগাচ্ছি, পানির মধ্যে কোনো কিছু আমাকে দিতেছে না। ভারী বর্ষণে রেলপথ নাজুক হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে গত 22 আগস্ট থেকে কুড়িগ্রাম রমনাবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জেলার 4 উপজেলার মানুষ। এই অবস্থায় দ্রুত ট্রেন চলাচলের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর রেল কর্তৃপক্ষ বলছে দ্রুত মেরামত করে ট্রেন চলাচল চালু করা হবে। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টিতে কুড়িগ্রামের 48 কিলোমিটার রেলপথের বেশ কয়েকটি স্থানের মাটি সরে গেছে। এতে নাজুক হয়ে পড়েছে রেলপথ। আর তাই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গত 22 আগস্ট থেকে জেলার কুড়িগ্রাম স্টেশন থেকে রমনাবাজার পর্যন্ত 28 কিলোমিটার এলাকা ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এতে বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রী সহ ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। আর বেকার হয়ে পড়েছেন পাঁচপীর, উলিপুর ও বালাবাড়ি সহ 4টি স্টেশনের শ্রমিকরা। আমরা গরিব দুঃখী মানুষ, ট্রেনে চলাচল করি, খরচ খুব কম। এই ট্রেনটা বন্ধ হওয়ার ফলে আমাদের এখন অনেক দুর্ভোগ ভুগতে হয়। আমি হলুদের ব্যবসা করি, ট্রেন তো বন্ধ, কুড়িগ্রাম থাকি আর এদিকে আসে না। এখন মনে করো আমরা কি করি, ব্যবসা করি, কি করি বাসি। আমার মাল উবেই নামাই উঠেই আনলোডিং লোডিং সবই বন্ধ, আমরা এখন বেকার হয়ে পড়ি আছি। এই অবস্থায় জনস্বার্থের কথা বিবেচনা করে রেলপথের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় এ জনপ্রতিনিধি। আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি অতি দ্রুত রেল লাইনটি মেরামত করে ট্রেনটি চালু করে এখানকার দরিদ্র লোকজনের চলাচলের একটা ব্যবস্থা করার জন্য আমরা আবেদন জানিয়েছি। অবশ্য রেলপথ বিভাগ বলছে দ্রুত মেরামত করে চালু করা হবে রেল চলাচল। বর্তমানে নির্মাণ কাজের মেরামত কাজের জন্য আমরা চেষ্টা করতেছি, কিন্তু বৃষ্টির কারণে একটু ব্যাহত হচ্ছে। তবে অতি শীঘ্রই আমরা মেরামত সম্পন্ন করে ট্রেন চালু করার ব্যবস্থা করব। প্রতিদিন কুড়িগ্রাম রমনাবাজার রুটে উলিপুর, চিলমারি, রৌমারী ও রাজীবপুর উপজেলার প্রায় ১৫০০ মানুষ যাতায়াত করে। সময় সংবাদ, কুড়িগ্রাম। হাঙ্গেরিতে বিক্ষোভের মুখে বুদাপেস্টের কেলেতি রেল স্টেশনের কাছে ইউরোপগামী অভিবাসীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশ অভিবাসীদের জোর করে ট্রেন থেকে নামিয়ে দিতে চাইলে এই সংঘর্ষের সৃষ্টি হয় বলে জানায় গণমাধ্যম। বৃহস্পতিবার বুদাপেস্টের ওই রেল স্টেশনের কাছে একটি রিফিউজি ক্যাম্পেও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ওই এলাকাতে অপারেশন জোন ঘোষণা করে সেখান থেকে সাংবাদিকদের সরে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। হাঙ্গেরিতে যখন এমন ঘটনা ঘটছে তখন ব্রাসেলসে অভিবাসীর সংকট নিরসনের প্রশ্নে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান অভিবাসী সংকটের মূলে জার্মানিকে দায়ী করে বলেন, ইউরোপে অভিবাসন প্রত্যাশীরা মূলত জার্মানিতেই যেতে চায়। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, প্রায় ১ লাখ অভিবাসীকে ইউরোপের দেশগুলোতে ভাগ করে দেওয়া হবে। এদিকে তুরস্কের সমুদ্র সৈকতে ভেসে আসা মৃত সিরীয় শিশুর বাবা গণমাধ্যমকে জানিয়েছেন, তুরস্ক থেকে কোস দ্বীপের উদ্দেশ্যে তাদের নৌযান রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি উল্টে যায়। আমাদের নৌকাটি কস দ্বীপের জন্য রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই বড় একটা ঢেউ এসে সেটা উল্টে দেয়। আমি আমার 3 বছরের শিশু ও তার মাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু সমুদ্র সবাইকে গ্রাস করে নেয়। আজ বিকেএসপিতে শুরু হয়েছে 5টি দেশের অংশগ্রহণের শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে বিকেএসপি 3 নম্বর মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, হ্যাঁ পারমিতা, আপনি জানেন যে আজ বিকেএসপির 4 নম্বর মাঠ এবং 3 নম্বর মাঠে কিন্তু খেলা শুরু হয়েছে। 3 নম্বর মাঠে খেলছে বাংলাদেশ এবং ইংল্যান্ড এবং 4 নম্বর মাঠে খেলছে পাকিস্তান এবং আফগানিস্তান। আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ কিন্তু আজ প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমেছে, ইংল্যান্ডের কাছে টসে তারা হেরেছে। এবং আমি যদি আপনাকে বলি যে সব শেষ, এখন কিন্তু লাস্ট ওভারের খেলা চলছে। বাংলাদেশের সংগ্রহ কিন্তু 7 উইকেটে 108 রান, আর মাত্র 1 ওভার খেলা বাকি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু বলি, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। ইংল্যান্ড যেহেতু খুব শক্তিশালী দল, যেহেতু 20 ওভারের খেলা, টি-20 ফরম্যাটে খেলা, আপনি জানেন যে সেক্ষেত্রে 108 রান কিন্তু এই মুহূর্তে আরো হাতে 1 ওভার রয়েছে। বেশ একটি চ্যালেঞ্জিং স্কোর কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে করতে সমর্থ হয়েছে। বাংলাদেশের যারা শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটার রয়েছে, আর আরেকটি বিষয় আসলে সবচেয়ে যেটি আসলে রোমাঞ্চিত বিষয়, যেখানে কিন্তু যারা মাঠে খেলছেন সবাই কিন্তু শারীরিকভাবে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত। আপনি জানেন যে এই মাত্র বাংলাদেশ একটি চমৎকার শট মেরেছে, আপনি দেখতে পাচ্ছেন লাস্ট ওভারের খেলা চলছে। তো যেটা বলছিলাম যে এখানে যারা খেলছেন তারা কিন্তু প্রত্যেকেই শারীরিক প্রতিবন্ধী, এবং এই খেলা দেখতে কিন্তু মাঠে কিন্তু আসলে প্রচুর সংখ্যক দর্শকও এসেছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে মাঠের চারপাশ ঘিরে কিন্তু বেশ কিছু দর্শক রয়েছে। যেহেতু আপনি জানেন যে বিকেএসপি কিন্তু একটি ঢাকার বাইরে অজপাড়াগাঁয়ের মধ্যে একটি জায়গা, যেখানে আসলে খুব বেশি ঘনবসতি নেই, তারপরে কিন্তু যে প্রচুর পরিমাণ দর্শক কিন্তু মাঠে আপনি দেখতে পাচ্ছেন যে এসেছে, এবং তারা কিন্তু বেশ আজকের যে খেলা তারা কিন্তু বেশ উপভোগ করছে। আপনি জানেন যে এখানে যারা খেলছে প্রত্যেকেই শারীরিক প্রতিবন্ধী, সেক্ষেত্রে কিন্তু তাদের খেলাটা একটু ডিফারেন্ট একটি খেলা, একটু ভিন্ন ধরনের খেলা। সচরাচর যে বাংলাদেশ যে খেলাটা খেলে থাকে টাইগাররা, মাশরাফি, সাকিবরা, সেরকম না হলেও আসলে প্রতিবন্ধীরা যে
সমাজের বাধা নয় বা বোঝা নয়, প্রতিবন্ধীরা যে সমাজের সম্পদ, যেটি আমাদের আপনি জানেন যে 2 তারিখ প্রধানমন্ত্রী এই খেলা উদ্বোধন করতে গিয়ে বলেছিলেন যে প্রতিবন্ধীরা বাংলাদেশের সম্পদ, আর সেটাই কিন্তু আজকে প্রমাণ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কিন্তু আসলে চমৎকার খেলছে, লাস্ট ওভারে খেলা রয়েছে, এইমাত্র কিন্তু একটি ক্যাচ উঠেছিল যেটি কিন্তু আসলে ইংল্যান্ড ধরতে সক্ষম হয়নি। আপনি জানেন যে আসলে বাংলাদেশ বেশ দারুণ খেলছে আসলে বলতে গেলে। আমরা প্রত্যাশা করবো এখানে যারা দর্শকরা রয়েছে তারা কিন্তু প্রত্যাশা করছেন আজকে বাংলাদেশ এখানে টাইগারদের মধ্যে বাংলাদেশও জয় করবে, ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ভালো একটা অবস্থানে যাবে। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়। লাস্ট ওভারের খেলা চলছে, আর হয়তো 2-3টি বল রয়েছে পারমিতা। তো আপনি যদি আমি যদি আপনাকে একটু দেখাই যে আসলে 2টি বল রয়েছে, 2টি বল আমি যদি আপনাকে দেখাই যে এই মুহূর্তে কিন্তু আর মাত্র 2টি বল রয়েছে বাংলাদেশের সংগ্রহ এই মুহূর্তে 114, 7 উইকেটে আসলে দেখা যাচ্ছে যে বল করছে। আপনি দেখছেন যে চমৎকার কিন্তু একটি শট করেছে আসলে ওখানে বাংলাদেশ এবং ক্যাচ আউট হয়ে গেল বাংলাদেশ, বেশ উড়িয়ে মেরেছিলেন বলটি এবং ইংল্যান্ডের যে একদম বাউন্ডারি লাইনের যে প্লেয়ার ছিলেন, ফিল্ডার ছিলেন, তিনি কিন্তু সে বলটি ধরতে সক্ষম হয়েছিলেন। তো দেখতেই পাচ্ছেন যে আসলে বাংলাদেশের 8ম উইকেটের পতন হয়েছে। তো আসলে বুঝতে পারছেন যে আর মাত্র হয়তো বা একটি বল রয়েছে, বাংলাদেশের হাতে 2টি উইকেট রয়েছে। তো এই মুহূর্তে বাংলাদেশের স্কোর 114। দেখা যাক সবশেষ কি অবস্থায় পারমিতা। এখানকার দর্শকরা প্রত্যাশা করছেন আজ বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে বেশ একটি শুভ সূচনা করবে। তো শেষ পর্যন্ত আমরা আপনাকে আবার জানাবো পরবর্তীতে শেষ কি অবস্থা হয় পারমিতা। ধন্যবাদ রাকিব। দর্শক আমাদেরকে জানাচ্ছিলেন বিকেএসপি থেকে শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের আজকের ম্যাচের সবশেষ অবস্থা আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। এবার কলকাতার কফি হাউস নিয়ে একটি রিপোর্ট। এলবার্ট হল থেকে কফি হাউস, মাঝে 140 বছর চলে গেছে। আন্দোলন সংগ্রামে পাল্টে গেছে অনেক ইতিহাস, পরিবর্তন এসেছে ভৌগোলিক সীমারেখাতেও। তারপরেও দীর্ঘ যাত্রাপথে কফি হাউসের আড্ডায় আসেনি মলিনতা, চাকচিক্য নেই আগের মতো, নেই সেই আগের চরিত্রগুলো। কিন্তু বাঙালিদের আড্ডার যে রূপ তা আজও ধরে রেখেছে কফি হাউস। সুব্রত আচার্যকে সঙ্গে নিয়ে কলকাতা কফি হাউস ঘুরে এসে শাখাউত টিপুর ক্যামেরায় জানাচ্ছেন কমল দে। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। আর 8-10টা বাঙালি দাসের হোটেল রেস্টুরেন্টের মতোই কলকাতা কলেজ স্ট্রিটের এই কফি হাউস। শত শত মানুষের যাওয়া আসা চলছে, দম ফেলবার ফুরসত নেই শেরওয়ানি ও পাগড়িধারী বেয়ারাদের। সাধারণ হোটেলগুলোর মতো রয়েছে হাকডাক, কিন্তু তার মাঝেও এই কফি হাউসের রয়েছে বৈচিত্র্য ভরা ঐতিহ্য। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা ব্রিটিশ ভারতবর্ষে এই অঞ্চলের রাজনীতি, শিক্ষা, সাহিত্য ও সাংবাদিকতা আন্দোলনের সূতিকাগার কলকাতার এই কফি হাউস। কফি হাউসটা কেমন ভালো লাগে সেই জন্য আমরা আসি। এখানে স্বদেশী আন্দোলনের লোকজন তারা আসতো, গান্ধীজি, সুরেন্দ্রনাথ বাড়ুজি, সুভাষ বোস, তারা আসতো। কয়েকবার চালাতে পারিনি বলে তখন যারা কাজ করছিল তাদের হাতে তুলে দিয়েছে। তারাই 1958 সাল থেকে কোপারেটিভ বানিয়ে চালাচ্ছে, আজ অবধি কোপারেটিভ চলছে। 1878 সালের এপ্রিল মাসে তৎকালীন ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্টের নামে এটি নামকরণ করা হয় অ্যালবার্ট হল। বাংলা সাহিত্যের দিকপাল, কবি, সাহিত্যিক, উপন্যাসিক এবং সাংবাদিকদের আড্ডা ছিল এই হলে। প্রয়াত মান্না দে সে বিখ্যাত গান কফি হাউসের চরিত্রগুলো এখন আর না থাকলেও নতুন নতুন চরিত্রের কিন্তু কোনো কমতি নেই এখানে। যখনই কলকাতায় এসে তখন মান্নাদের কফি হাউস টানে। এবারও ছুটে এসেছি মান্নাদের কফি হাউসে। অনেক মানুষ এসছে, অনেক মানুষ চলে গেছে এখান থেকে। তো নস্টালজিয়াটা এখনো পর্যন্ত সেভাবেই আছে কফি হাউসে, আমার মনে হয়। আমার কাছে বড় বড় বিপ্লব বলো বা সাহিত্য নিয়ে আলোচনা এই কফি হাউসের টেবিল থেকে একসময় রেগুলারলি বেসিসে হয়ে এসছে। সারা ভারতবর্ষের লোক আছেন, যারা বিদেশি লোকজনও আছেন এখানে। ভালোভাবে চলে কফি হাউসটা। আমরা চাই আরও সুস্থভাবে চলুক, ভালোভাবে চলুক। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপন। কফি হাউস গানের গায়ক মান্না দে এই কফি হাউসে এসেছেন কিনা তা নিয়ে বিতর্ক থাকলো। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, সত্যজিৎ রায়, সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো বিখ্যাত ব্যক্তিরা আলোচনা ও আড্ডা দিতে আসতেন এই কফি হাউসে। অনেক ঘটনা, দুর্ঘটনা চড়াই উচ্চায়ের মাধ্যমে 70 বছর পার করে আসলো এই কফি হাউস। অনেক ঘটনা নীরব সাক্ষী এই কফি হাউস। এখানে আসা সকলে মনে করছেন তার ঐতিহ্য ইতিহাস ধরে এই কফি হাউস এগিয়ে চলবে 100 বছর পর্যন্ত। কলকাতার কফি হাউস থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে আগামী 2 সপ্তাহের মধ্যে সৌদি আরব থেকে ফিরিয়ে আনা হবে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছিতের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়, অভিযুক্ত রুহুল ও তার পরিবার পলাতক। পেনশনের টাকা পেতে রাজধানীর ব্যানবেইজ ভবনে দিনের পর দিন ধর্ণা দিচ্ছেন শিক্ষক ও তাদের পরিবার। বড় রকমের থোক বরাদ্দ ছাড়া সমাধান সম্ভব নয়, বলছে কর্তৃপক্ষ। ভারতীয় গরু আসা বন্ধ থাকায় পশুশূন্য বেনাপোল সীমান্তের পুটখালি হাট। স্থানীয় বাজারে দাম বাড়ছে অস্বাভাবিক হারে, দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। এবং বর্ষায় সরবরাহ নেই বাজারে, কাঁচা মরিচের ঝাঁঝে যোগ হয়েছে সবজিও, ক্রেতাদের নাভিশ্বাস। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিটিজেন নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।